হ্যালো, ওয়েলকাম টু ফিজিক্স প্রো এবং আজকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে এরর অ্যানালাইসিস। এটা খুব জরুরি একটা বিষয় কারণ ক্লাস 11 যেই জন্য এবং আমাদের নিটের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা টপিক। প্রয়োজনীয় এই সেন্সে যে বারবার প্রবলেম এসছে এখান থেকে এবং আমরা ভুল করে এসেছি। তো সুতরাং সেই ভুল যাতে না হয় সেটাই আমরা আমাদের এই ভিডিওতে বা এই লেকচারে আমরা সেটা বুঝবো। ওকে? তো আমরা কোয়েশ্চেন গুলো দেখি এবং কোয়েশ্চেন থেকে অ্যান্সার গুলোকে আমরা বের করব বাই থিওরি এবং ট্রিকস এর মাধ্যমে। তো ১ম প্রশ্নটা দেখি যে এ ফিজিক্যাল কোয়ান্টিটি x একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলেছে যেটা হচ্ছে x এবং এটা ক্যালকুলেট করা হয়েছে এই ফর্মুলা দিয়ে। এই হচ্ছে আমার ফর্মুলা। তার মানে ফর্মুলা বেসড যে প্রবলেম গুলো আসে এরর থেকে তার টেকনিকটা আমরা শিখতে চলেছি। তো এখানে বলেছি ইফ দ্যা পার্সেন্টেজ এরর শব্দগুলোকে খুব ভালো করে মন দিয়ে শিখবে। কারণ এই শব্দগুলোই খুব ইম্পোর্টেন্ট। In the measurement of A, B, C and D ৪ টে কোয়ান্টিটি দিয়ে তৈরি হয়েছে X। ওকে? এই ৪ টে কোয়ান্টিটির যে এরর, সেই এরর গুলো কেমন? 1%, 2%, 3% and 4% রেসপেক্টিভলি। মানে A এর জন্য 1, B এর জন্য 2 ইত্যাদি। What is the maximum percentage error? খুব ভালো কথা। আমাদের প্রবলেমে বলেছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর বের করতে। তো এবার পার্সেন্টেজ এরর যখন আমরা বের করব, তখন ঠিক কিভাবে করব? এই বিষয়টাকে আগে আমাদের খুব পরিষ্কার হয়ে নেওয়া দরকার। বেশ, ধরে নেওয়া যাক যে কোনো একটা মেজারমেন্ট হয়েছে। মেজারমেন্ট কার হয় জানো তো? তোমাকে যদি জিজ্ঞেস করি কার মেজারমেন্ট হবে? বেশ। মেজারমেন্ট যার হবে তাকে আমরা বলব ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই না? বা ভৌত রাশি। ফিজিক্যাল কোয়ান্টিটি। বেশ ভালো কথা। ধরে নাও তার নাম হচ্ছে A। এবার এটাকে যখন মাপতে যাব তখন এর মধ্যে কিছু এরর থাকবে। সেই এররটাকে যদি আমরা ডেল্টা A বলে রিপ্লেস করি তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ এরর হচ্ছে ডেল্টা এ বাই এ। ওকে? এই যে ডেল্টা এটা মেশিনের এরর হতে পারে, আমার হিউম্যান এরর হতে পারে, যা ইচ্ছা হতে পারে। বাট এই ডেল্টা এ বাই এ এটাকে যদি আমি পার্সেন্টেজ করি তবে আমি পাই পার্সেন্টেজ এরর। ওকে? এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। এবার আমাদের যে আ প্রবলেমটা রয়েছে প্রবলেমের বেসিক বা জেনারেল থিওরিটা চট করে আমরা শিখব। চট করে। মানে একটা ট্রিক বলতে পারো এটাকে যে একটা ফর্মুলা, একটা মেথড, সেই মেথডে আমরা গোটাটা আ করতে পারবো। বেশিরভাগ প্রবলেমই করতে পারবো। ধরে নাও যে একটা কোয়ান্টিটি আছে x যেটা কিনা a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার l ইত্যাদি, ইত্যাদি। এই ধরনের ফরম্যাটে রয়েছে। অর্থাৎ যেকোনো রকম আমরা অ্যালজেব্রিক যে ইকুয়েশন গুলো সেগুলোকে গুণফলের আকারে লিখতেই পারি। ওকে? অবশ্য যোগফল থাকলে সেটা অন্য জিনিস। যোগের কথা বলছি না আমি। সাধারণত যোগের ক্ষেত্রে তোমাদের এই ধরনের প্রবলেম আসবে না। তো গুণের ক্ষেত্রে এই প্রবলেমটা জেনারেল প্রবলেম। তো এই ধরনের আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের এই যে আ এক্স, এই এক্স এর আমরা পার্সেন্টেজ এরর যদি বের করতে যাই, মেক্সিমাম পার্সেন্টেজ এরর সেটা হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স। পার্সেন্টেজটা আমরা লিখছি না। কারণ ওটাকে টানার কোনো মানে নেই। আমরা ডেল্টা এক্স বাই এক্স টা বের করতে পারলে জাস্ট পাশে একটা পার্সেন্টেজ বসালেই হয়ে যাবে। সেটা কত হবে? এই ইকুয়েশন থেকে আমাদের নামবে হচ্ছে মাথায় যে পাওয়ারটা আছে এটা সামনে নেমে যাবে উইথ সাম মড। কেন মড বলছি আমি। ডেল্টা এ বাই এ প্লাস n টা সামনে নেমে যাবে, মডের ভিতরে যাবে এবং ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এল এবং ডেল্টা সি বাই সি প্লাস ডট যা থাকবে, যতগুলো থাকবে। এবার যেটা বলছিলাম যে কেন এই মডটা নেওয়া? এই যে এম, এন, এল এই যে এম, এন, এল এদের ভ্যালু কিন্তু 0 হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। মানে -1 নয় সরি, মাইনাস হতে পারে, এনিথিং হতে পারে। ঠিক আছে? প্লাস মাইনাস যা ইচ্ছে হতে পারে। তো এইবার এই যে 0 প্লাস মাইনাস ইত্যাদি যা ইচ্ছা হতে পারে। 0 হলে আমাদের কোনো সমস্যা নেই। 0 কনস্ট্যান্ট, সামনে 0 চলে আসবে। কিন্তু মাইনাস হলে কি করব? মাইনাস হলে কি এখানে মাইনাস বসাবো? না। কারণ এরর যেটা, এরর কন্টিনিউয়াসলি বেড়ে যায়। এরর কি হয়? এরর, এরর বেড়ে যায়। এরর কখনো কমে যায় না। এরর বেড়ে যায়। তো সেইজন্য আমরা প্লাসটা ইউজ করব এবং সেই প্লাস যে ইউজ করছি এবং এই মাইনাসটাকে ঠেকানোর জন্য আমরা মডটা নিয়েছি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা যার উপর দাঁড়িয়ে আজকে মেক্সিমাম প্রবলেম গুলো এর উপর দাঁড়িয়ে হবে। তা আমাদের এবার যে ডেটা দিচ্ছে ডেটা গুলোকে লিখি একবার। x ইকুয়ালস টু কত ছিল a স্কয়ার b কিউব না?
a স্কয়ার বি কিউব, a স্কয়ার বি কিউব বাই সি ইন্টু রুট ওভার ডি, তাই তো? এটাই ছিল তো? সি, হ্যাঁ, রুট ওভার ডি। তো এটাকে আমরা এরকম পাওয়ার ফর্মে লিখব। কিভাবে লিখব? এটা ইকুয়ালস টু a স্কয়ার বি কিউব সি টু দি পাওয়ার মাইনাস 1 ডি টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে এই পাওয়ার কিন্তু হাফও হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে। শুধুমাত্র যে ইন্টিজার অর্ডার হবে তা নয়, ফ্র্যাকশনও হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু মনে রেখো। এটা যা ইচ্ছা হতে পারে। এবার দেখো এটা কিন্তু ঠিক আগের এই ফরম্যাটে চলে এসেছে। ওকে? আগের ফরম্যাটে যেহেতু চলে এসেছে, সুতরাং আমরা এখান থেকে ডেল্টা এক্স বাই এক্স ইকুয়ালস টু পাওয়ার 2 বেশ মড নিলাম না কেন? প্লাস মাইনাস আছে তো আমরা ওটাকে আ ফর্মুলার জন্য লিখেছিলাম। কিন্তু আমি যদি অঙ্ক করার সময় উম জাস্ট মেথডটাকে মনে রেখে যে পজিটিভ ভ্যালু গুলো নেব তো নিতেই পারি। ওকে? কারণ আমার তো পরীক্ষার সময় কম থাকে। ডেল্টা A বাই A, ঠিক আছে? প্লাস 3 ইন্টু ডেল্টা B বাই B প্লাস কত হচ্ছে? আ এটা প্লাস দেখেছো? এই যে মাইনাসটা কিন্তু আমি নিচ্ছি না। 1 ইন্টু তার মানে ডেল্টা C বাই C, ঠিক আছে? প্লাস হাফ জাস্ট ভ্যালুটা নিলাম। ডেল্টা ডি বাই ডি। এবার যদি ভ্যালুগুলো বসাতে থাকি এক করে, তাহলে কি হবে? ইকুয়ালস টু 2 ইন্টু এটা কত? 1%, 2 ইন্টু 1% প্লাস 3 ইন্টু 2% প্লাস এটা কত? একাই 3% প্লাস হাফ ইন্টু 4%। এবার বলো, এবার বলো 2 যোগ ৬ যোগ ৩ যোগ ২ এত পার্সেন্টেজ হচ্ছে আমার মেক্সিমাম এরর, যেটা হচ্ছে ৬, ২, ৮, ২, ১০, ৩, ১৩ 13%। ওকে? 13% হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার কোনটা হচ্ছে তাহলে? কতটা? বি এর। ফাইন? ওকে। তাহলে এবার আমরা নেক্সট প্রবলেম এর দিকে যাব। নেক্সট প্রবলেমটা কিন্তু একটুখানি ট্রিকি আছে। কেন ট্রিকি আছে? কারণ তুমি যে ক্যালকুলেশন করবে সেই ক্যালকুলেশনের সঙ্গে একটা অ্যান্সার মিলবে, যেটা উত্তর নয়। ওকে? দ্যাট ইস আ গুড ওয়ান। এটা ট্রিকি এবং এটা বলতে পারি যে এটা হচ্ছে কনফিউজড করার অঙ্ক। কনফিউশন। এখানে কনফিউশন তৈরি হবে। বেশ। কি বলছে দেখি? বলছে যে একটা মাস আছে, একটা মাস অফ সলিড বক্স আছে। একটা বক্স আছে যার একটা আ মাস আছে। ওকে? মাস আছে, বক্স আছে, বক্স আছে, মাস আছে ইত্যাদি, ইত্যাদি। এরকম একটা বক্স আছে। যে একটা সলিড বক্স যেটা হচ্ছে 2.3 কিলোগ্রাম তার ওয়েট। ওয়েট নয় মাস। মাস হচ্ছে 2.3 কিলোগ্রাম। এবার কি হলো যে 2 স্মল গোল্ড পিসেস, দুটো গোল্ড পিস রাখা হলো। গোল্ড সোনার আ টুকরো রাখলাম। অনেক দামি তাই মাত্র গ্রামে দিয়েছে। 20.15 আরেকটা রাখলাম কত? 20.17 এত গ্রাম, এটা গ্রাম। এবার খুব সহজ একটা প্রশ্ন যেগুলো এড করা হয়েছে। তো হোয়াট ইস দ্য টোটাল মাস অফ দ্য বক্স? এটা তো বাচ্চারাও পারবে যে 2.3 কিলোগ্রাম ছিল, তার সাথে এত গ্রাম আর এত গ্রাম যোগ করা হলো। তাহলে এইটুকু বলেই তোমার প্রশ্ন শেষ করে দিতে পারে কিন্তু। এটা নাও দিতে পারে। আবার এটা দিলে আরেকটা সমস্যাও আছে। কি? রাউন্ডেড অফ দ্য কারেক্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারস। তাহলে তোমাকে কি করতে হবে? রাউন্ড অফ করতে হবে। তাই তো? এটা তোমাকে বলে দিয়েছে। কনফিউশনটা কেন হয়? এই রাউন্ডেড যেই তুমি করতে যাবে তখন একটা সমস্যা আসবে। যদি এটা না দেয় তাহলে একটা সমস্যা আসবে। দেখো কি, কি সমস্যা আসে? তো টোটাল মাস আমরা বের করব। টোটাল ভর বা টোটাল মাস। ফাইন। আমরা কিভাবে করছি? 2.3 কিলোগ্রাম। ওকে। এবার এটা 0.02015 গ্রাম সরি কিলোগ্রাম। তারপরটা এটা 0 লিখতেই পারি। 0.0 অ 2017 কিলোগ্রাম। তো এগুলোকে একদম পাতিয়ে যোগ। কিচ্ছু করতে হবে না, একদম পাতিয়ে যোগ। তাই না? তো করে ফেলি। কত হচ্ছে? ৫ আর ৭ ১২, ২ হাতে রইল ১, ৩, ০, ৪, ৩, ২। 2.34032 এটা বলছে রাউন্ড অফ করতে বলেছে। তা রাউন্ড অফ করার জন্য আমি যদি 2 টাকে বাদ দিই, কমন মিস্টেক। 2 টাকে বাদ দিলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। তাই না? বাট দিস ইস নট দ্যা রাইট অ্যান্সার। কেন রাইট নয়? এখানে আরো একটি শব্দ বলেছে
যে কারেক্ট নাম্বার অফ দ্য সিগনিফিকেন্ট ফিগারস, এই শব্দটা খুব জরুরি। কেন সিগনিফিকেন্ট ফিগারস বলছে? দেখো, যোগের ক্ষেত্রে একটা খুব সুন্দর নিয়ম আছে অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়? সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগারস যে সংখ্যাটার, এই ৩ টের মধ্যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগারস যার, অ্যান্সারটা সেই কম সিগনিফিকেন্ট ফিগারস দিয়ে বানাতে হবে। তারপরে তুমি রাউন্ড অফ করো, যদি প্রয়োজন হয়। ওকে? ফাইন, খুব ভালো কথা। তাহলে এই ৩ টে সংখ্যার মধ্যে সবচেয়ে কম কার সিগনিফিকেন্ট ফিগারস? এটার আছে ১ টা, ২ টো, ২। এটার কটা? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। ওকে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। এরও ৫ টা। তাহলে সবচেয়ে কম কত? ২ ঘর। তাই না? ২ ঘর সিগনিফিকেন্ট ফিগারস হতে হবে। সেটার উপায়? উপায়টা খুব সহজ। সেটা হচ্ছে আমাদের এইটুকু। তাই তো? এটা কিলোগ্রামে ছিল। তাহলে উত্তর হচ্ছে 2.3 কিলোগ্রাম। তাহলে আমার যোগ করে কি লাভ হলো? কিচ্ছু লাভ হলো না। 2.3 ছিল, 2.3 রইল। তাহলে কনফিউশনটা বুঝতে পারলে কোথায় গন্ডগোলটা হবে। তাই না? তুমি দেখতে পাচ্ছ 2.3 এর সঙ্গে সামথিং যোগ করা হচ্ছে, তো 2.3 হতেই পারে না। কিন্তু 2.3 টাই হবে। দ্যাটস আ মার্ভেলাস থিং। আমার মনে হয়েছে এটা। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়। কিভাবে? জাস্ট চোখে দেখে করা যায়। প্রবলেমটা দেখি। এই প্রবলেমটার ডেটাগুলো দেখো। 2.3 দুটো সিগনিফিকেন্ট ফিগার। এটা ৪ টে দেখতে পাচ্ছি। এটারও ৪ টে। তাই না? ১, ২, ৩, ৪। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই শূন্যটা কাউন্ট হচ্ছে না। ৫ টা নয়, এখানে ৪ টে। ওকে? তাহলে এখানে ৪ টে, এখানে ৪ টে। তাহলে এই দেখো যে এই যে অপশনগুলোর মধ্যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার এবং এর সাথে ম্যাচ করছে কোনটা? মানে এই দুটো সিগনিফিকেন্ট ফিগারস তুমি যদি বলো ওকে দিস ওয়ান, তাই না? এর কটা? ৩ টে। এর কটা? ১, ২, ৩, ৪ টে। এর ১, ২, ৩, ৪, ৫ টা। সুতরাং সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার 2.3, এই প্রবলেমের মধ্যে আছে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার নাম্বার কত? ২ আছে। অপশনে ২ কোনটা? এটা দুটো আছে। সুতরাং এটাই উত্তর। এটা জাস্ট ট্রিক। তোমরা এত কিছু না করেও করতে পারো। নেক্সট প্রবলেমে আসি। আস্তে, আস্তে প্রবলেমগুলো ইন্টারেস্টিং হতে চলেছে। কোয়েশ্চেন নাম্বার 3, এটা কিন্তু মেজারমেন্টের প্রবলেম। ওকে? এটা মেজারমেন্টের প্রবলেম, এটা স্ক্রু গেজের প্রবলেম। তো স্ক্রু গেজ যন্ত্রটা হয়তো তোমরা দেখেছো যে এরকম একটা জিনিস থাকে, তাই না? এরকম একটা লম্বা দণ্ড থাকে যার একটা সার্কুলার স্কেল থাকে এবং এরকম একটা দুটো কি বলবো বাঁকানো অংশ থাকে যার মাঝখানে বডিটাকে দিতে হয়, বডি মানে বস্তুকে দিতে হয়, দিয়ে মাপতে হয়। এটাকে ঘোরাতে হয়, এটাকে ঘুরিয়ে টাইট করতে হয়, টাইট করে এখানে একটা মাপ আসে, এখানে মাপ আসে, সার্কুলার স্কেলে একটা মাপ আসে। এসব পড়েছো না? বা হাতে করেছো তো? এখানে একটা মাপ আসে, এখানে একটা মাপ আসে, এটা সার্কুলার স্কেল। ঠিক আছে? সিএস, সার্কুলার স্কেল। এটা আমার লিনিয়ার স্কেল এলএস। ওকে? বেশ। এইবার কি বলছে এটা পিচ 1 মিলিমিটার। ঠিক আছে? পিচ হচ্ছে 1 মিলিমিটার। মানে ওই লিনিয়ার স্কেলের ব্যাপার। নাম্বার অফ সার্কুলার ডিভিশন সিডি এটা হচ্ছে আমার 100। ওকে, মানে ১০০ ঘর। ১০০ ঘর ঘুরলে ওটা ১ ঘর এগোবে আরকি এরকম। When there is nothing between the jaws, এবার মাঝখানে কিছু রাখা নেই। কিন্তু the zero of the circular scale lies 4 division below the reference line. রেফারেন্স লাইনের চেয়ে কি হচ্ছে না সার্কুলার স্কেলের যে আ ভ্যালুটা সেটা ৪ ঘর হচ্ছে। মানে ধরো এটা 0, কিন্তু যখন এই দুটোকে আমি টাইট করে আটকে দিয়েছি, মাঝখানে কিচ্ছু নেই। তখন দেখা গেল আমার 0 তে ম্যাচ করার কথা ছিল কিন্তু হচ্ছে না। এটা ৪ ঘরে গিয়ে ঠেকছে। এটা ৪ ঘরে গিয়ে ঠেকছে। তার মানে এখানে একটা এরর আছে। এবং এখানে শব্দ দেখো, এই শব্দটা খুব সাবধান এবং কেয়ারফুলি এই শব্দটা বুঝতে পারলেই আর অসুবিধা হবে না। বিলো। ওকে? বিলো দ্য রেফারেন্স লাইন। ওকে। বিলো দ্য রেফারেন্স লাইন যখন বলেছে তখন কি? বেশ। ১ম এই ধরনের প্রবলেম করতে হলে ১ম এই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলসি, মানে লিস্ট কাউন্ট বের করা। লিস্ট কাউন্ট মানে ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে লিস্ট কাউন্টটা খুব জরুরি। ওকে? তার লিস্ট কাউন্টটা কি হবে? এই আ স্ক্রু গেজের লিস্ট কাউন্ট হচ্ছে পিচ, পিআইটিসিএইচ, পিচ বাই সার্কুলার ডিভিশন, বাই সার্কুলার ডিভিশন। নোট ডাউন করে রেখো। সিম্পল জিনিস। পিচ কত? পিচ আমাদের বলে দিয়েছে 1 মিলিমিটার আর সার্কুলার ডিভিশন বলেছে 100।
সুতরাং এটা কত দাঁড়াবে? 0.01 মিলিমিটার। ফাইন? ঠিক আছে। এবার এই যে 0 এরর, মানে 0 হওয়ার কথা ছিল কিন্তু হলো না, সেটাই 0 এরর। তো সেই 0 এররটা কত হচ্ছে? 0 এরর। 0 এররের ক্ষেত্রে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। যদি বিলো বলে তাহলে প্লাস। যদি 0 র চেয়ে বিলো হয় তাহলে প্লাস, 0 র চেয়ে উপরে উঠে গেলে মাইনাস। তাহলে আমার প্রবলেমে রয়েছে বিলো মানে নিচের দিকে। সুতরাং আমাদের 0 এরর প্রথমতই প্লাস হবে। ওকে। আর কি হবে? কত ঘর? মানে ধরো 0 থেকে কত ঘর নিচে? ধরো n ঘর নিচে। তাহলে n ইনটু লিস্ট কাউন্ট। এটাই হচ্ছে আমার 0 এরর। তাহলে এবার বলো কত হচ্ছে? প্লাস n হচ্ছে আমার 4 গুণ 0.01 দ্যাট ইস 0.04 মিলিমিটার। এবার বলবে মিলিমিটার কেন? এই যে 0.01 মিলিমিটারে আমি ক্যালকুলেট করার জন্য শুধুমাত্র ক্যালকুলেশন এর জন্য আমি এখানে লিখিনি। লেখা উচিত ছিল। কিন্তু জাস্ট তোমার পরীক্ষার সময় তো লিখতে পারবে না। তাহলে অ্যান্সার কত হচ্ছে 0.04 মিলিমিটার। খেয়াল করে দেখো অপশনের মধ্যে কিন্তু মাইনাসও আছে। একই ভ্যালুর জন্যই দেখো। দেখতে পাচ্ছ? 0.04 মিলিমিটার বাট মাইনাস। এটা উত্তর হচ্ছে 0.04 মিলিমিটার প্লাস কারণ এটা বিলোতে আছে, নিচে আছে। ঠিক আছে? এটা সুন্দর প্রবলেম। এই ধরনের প্রবলেমও এসে থাকে। নেক্সট আমরা যাই পরের প্রবলেমে, যেখানে বলছে একটা ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর। একটা রেজিস্টর আছে, সেই অ্যাক্রস ভোল্টেজ রেজিস্টরে মেজার করা হলো ভোল্টেজটা অ্যান্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। কার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে না এই যে ছবিটা। ধরো একটা রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স R। এবার এই আ কি বলবো? এই এন্ড এবং এই এন্ড ধরো নাম দিচ্ছি A, এটা B। তাহলে VB মাইনাস VA এটাকেই V বলছি। এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I। ওকে? এই হচ্ছে আমার ডায়াগ্রাম। তো এর মধ্যে আমাকে V বলে দেওয়া আছে, I বলে দেওয়া আছে। ওকে? তাহলে V ইকুয়ালস টু 100 প্লাস মাইনাস 5 ভোল্ট। এবার একটা কনফিউশন হতে পারে এই যে প্লাস মাইনাসটা কেন এলো? এটা কারা? অ্যাকচুয়ালি যেকোনো মেজারমেন্ট এ আমি ১ম এই বলেছিলাম যেকোনো মেজারমেন্ট এ কি হয়? যে একটা ধরো V মাপছি বা X মাপছি। তো X মাপতে গিয়ে আমরা কি পাবো? না একটা x0 যেটা হচ্ছে আমার নরমাল ভ্যালু পাবো, এক্সপেরিমেন্টাল ভ্যালুর জন্য পাবো। আরেকটা প্লাস মাইনাস পাবো সেটা হচ্ছে কি জন্য? এরর এর জন্য। তার মানে এটা হচ্ছে আমার এরর টার্ম যেটাকে ডেল্টা x। জাস্ট কম্পেয়ার করলেই বুঝতে পারবে। আর I বলে দেওয়া আছে। I হচ্ছে কত? I কত? 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে আ ডেল্টা ভি টা পেলাম কত? ডেল্টা ভি সমান, সমান 5 ভোল্ট। তাই তো? আর ডেল্টা আই টা কত পাচ্ছি? 0.2 অ্যাম্পিয়ার। দেখো ডেটাগুলোকে আমি কিভাবে এক্সট্রাক্ট করছি, বের করে আনছি সেটা খুব জরুরি বিষয়। এবার আমাকে বের করতে হবে এই রেজিস্ট্যান্স এর। তাই না? তার ফর্মুলাটা কি ছিল জানো তো? V ইকুয়ালস টু IR ছোটবেলায় করেছো এটা। তাই না? বেশ। এখান থেকে R সমান, সমান V বাই I। এবার আমাদের সেই পুরনো ফর্মুলা যেখানে আমরা লিখব V ইনটু I ইনভার্স। চেনা লাগে? চেনা লাগছে? চেনা লাগছে। এবার ডেল্টা R বাই R সমান, সমান V র মাথায় কিছু নেই সুতরাং ডেল্টা V বাই V প্লাস এখানে মাইনাসটা আমি নেব না। এখানে মাথায় 1 আছে। তাহলে ডেল্টা I বাই I। ওকে? V র মাথায় কিছু নেই মানে কিন্তু 1 আছে। এটা মাথায় রেখো। এটা মাথায় 1। তাহলে এই ভ্যালু গুলো তুমি সব জানো। V র ভ্যালু জানি, এটা হচ্ছে V, এটা হচ্ছে I, তাই না? আর ডেল্টা V, ডেল্টা I বের করেছি। এবার আমি জাস্ট ভ্যালু গুলো পুট করি। ডেল্টা V কত? ডেল্টা V 5 বাই 100 প্লাস এটা কত? 0.2 বাই 10। ওকে। ক্যালকুলেশন এর সুবিধার জন্য আমি কাটাকাটি করব না। আমি একটা অন্য কাজ করব। প্লাস 10 দিয়ে 19 গুণ করে দিলে 2 বাই 100। এবার দেখো যোগ করা সহজ কারণ নিচেরটা সমান হয়ে গেছে। তাহলে 7 বাই 100 পার্সেন্টেজ করলে যেই আমি ডেল্টা এ আর বাই আর এর পার্সেন্টেজ করব, এই 100 টা উড়ে যাবে। কারণ 100 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে 7%। ওকে? তাহলে আমার অ্যান্সার চলে এসছে কত? 7%। ঠিক আছে? সিম্পল? ওকে। তাহলে নেক্সট আমাদের প্রবলেমে যাই আমরা। এই প্রবলেমটাও একটুখানি
সুন্দর প্রবলেম। আমি তোমাদের ডেটাগুলো বলতে থাকবো, দেখবে তোমরা নিজেরাই হয়তো পজ করে ফেলতে পারবে। ট্রাই করতে পারি? আচ্ছা, ট্রাই করো দেখি। আমি প্রবলেমটা বলছি, ততক্ষণে তোমরা একটুখানি ফরমেশনটা রেডি করো। দ্যা ডেনসিটি অফ এ মেটেরিয়াল in the shape of a cube, okay, cube, determined by the measuring three sides of the cube and its mass, okay. আমরা ডেনসিটি বের করব কিভাবে? না, একটা কিউবের ডেনসিটি বের করতে যাচ্ছি, তার ৩ টে সাইড মাপছি এবং তার ভর মাপছি। If the relative errors in measuring the mass, ভর মাপা এবং লেংথ মাপার যে রিলেটিভ এরর, সেটা হচ্ছে একটা হচ্ছে 1.5%, একটা হচ্ছে 1% রেসপেক্টিভলি। What is the maximum error in determining the density? ডেনসিটি মাপার ক্ষেত্রে আমাদের এই এররটা কত হবে বেশি? ডেটাগুলোকে আগে আমরা লিখতে পারি। কি বলেছে দেখো, রিলেটিভ এররস ইন মেজারিং দ্য মাস। তাহলে মাসের এরর কত? ডেল্টা এম। সেটা কত বলেছে? 1.5, তাই না? লেংথের জন্য কত বলেছে? ডেল্টা এ সমান সমান 1। পার্সেন্টেজ আমি দিচ্ছি না, কারণ দরকার নেই। জাস্ট ভ্যালুগুলো বসাই, পার্সেন্টেজ অটোমেটিক্যালি যা আসবে সেটাই পার্সেন্টেজ। ঠিক আছে? বেশ। এইবার ডেনসিটি কত? ডেনসিটি ফর্মুলাটা মনে আছে? ডেনসিটি রো লেখা হয় এটাকে, পি নয় রো সমান সমান এম বাই কত? ভলিউম ভি। এবার ঘটনা হচ্ছে তুমি বলবে যে এখানে তো এরিয়া সরি সাইড দেওয়া আছে, ভলিউম তো দেওয়া নেই। বেশ, কিউব আঁকি তাহলেই বুঝতে পারবে যে কোথায় কি দেওয়া আছে। এই একটা কিউব। এই যে কিউবটা, এই কিউবের আ বাহুগুলো হচ্ছে এ করে দেওয়া আছে। এ, এ ইত্যাদি। তো যেহেতু ৩ টে এ আছে, ৩ টে বাহু এ, তাহলে কিউবের ভলিউম কত হয়? ভি ইকুয়ালস টু এ কিউব। ওকে? তাহলে ভ্যালুগুলো বসাই এম বাই এ কিউব। যথারীতি অ্যালজেব্রিক ফর্ম যেটা আমরা তৈরি করেছিলাম, এম ইনটু এ টু দি পাওয়ার মাইনাস 3 লিখতে পারি তো? ওকে। তাহলে ডেল্টা রো বাই রো সমান সমান কত হচ্ছে? যদি কারো হয়ে থাকে সে কিন্তু কমেন্টে এক্ষুনি লিখে দেবে। ঠিক আছে? আরেকটা কাজ করতে পারো, প্রত্যেকটা প্রবলেম পরপর দেখতে পাচ্ছ। তো সুতরাং নিজেরা এই ধরনের প্রবলেম গুলো এবার বইয়ে খোঁজো, করতে থাকো। যাই হোক, যেখানে ছিলাম সেখানে আসি। এটার ক্ষেত্রে তাহলে কি হবে? এম এর জন্য ডেল্টা এম বাই এম প্লাস, এখানে ৩ নামবে, -৩ নয়। এটা বারবার করে বলছি, খুব সাবধান। ওকে? -৩ হলে আরেকটা গন্ডগোল হয়ে যাবে। তাহলে ডেল্টা এম বাই এম এটা হচ্ছে 1.5 প্লাস এটা কত? 3 ইনটু ডেল্টা এ বাই এ কত হবে? ও, এটা ডেল্টা এম বাই এম। সরি, এটা আ গন্ডগোল হয়েছিল। কারণ এটা বলেছি রিলেটিভ এরর, তাই না? হ্যাঁ, ইনটু প্লাস 3 এটা হয়ে যাচ্ছে 4.5%। তাহলে অটোমেটিক্যালি উত্তর আমাদের 4.5%। ঠিক আছে? তো আজকে এটুকুই থাক। আ তোমরা প্রবলেম গুলো করতে থাকো। পরের দিন আমি আরো একটা নতুন প্রবলেম নিয়ে আসবো। আরেকটা প্রবলেম সেট যেখানে নতুন কিছু ট্রিকস এবং টিপস আমি তোমাদের দেব। যেগুলো তোমাদের নিট, জেইই বা ক্লাস 11 এ তোমরা যারা পড়ছো তাদের প্রবলেম সলভ করতে খুব ইজিলি তোমরা সেটা করতে পারবে। ওকে। হ্যাভ এ গুড ডে।